নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী। আজকে আমার বিশেষ যে ভিডিওটি সেটি চলে এসছে বৃষ রাশির উপরে। বৃষ রাশির জাতক বা জাতিকার 2025 কেমন যেতে চলেছে। প্রথমেই বলি, বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু উদার মানে মন হয় এদের, ঠিক আছে। বৃষ রাশির জাতক জাতিকারা খুব স্বাভাবিকভাবে কিছু সময় চঞ্চল থাকে, কিছু সময় স্থির থাকে। বেশিরভাগই তাদের কিন্তু স্থির অবস্থায় দেখতে পাওয়া যায় বা তাদের মধ্যে একটা ধীর স্থির ব্যাপার থাকে। 2025 সাল বৃষ রাশির ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু ভালো খবর নিয়ে আসছে, এবং কিছু কিছু জায়গায় প্রবলেমও আছে যেগুলো আমি পরে ডিসকাস করব একে একে করে। তো প্রথমেই বলে দিই, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 2025-এ 4টি মেন রাশির পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কর্মের দেবতা, ঠিক আছে। কর্ম ঘরের অধিপতি শনি। সেই শনি কিন্তু তোমার দশম থেকে একাদশ স্থানে যাচ্ছে। এই একটা পরিবর্তন হচ্ছে। এর ফলে কি হবে, দশম থেকে একাদশে যাওয়ার ফলে কিন্তু কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চাকরি করছো, যারা কোনো ভালো মানে ছোটোখাটো হোক কি বড় হোক, যেখানেই হোক, যারা চাকরি বাকরি করছো তাদের কিন্তু পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু তাদের প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। বা যারা নতুন কোনো কাজ খুঁজছো বা জবে জয়েন করতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। কিন্তু এই যে শনিদেব দশম থেকে একাদশ স্থানে চলে যাবে, সেটা কিন্তু তোমার মে মাস থেকে যাবে, ঠিক আছে। সুতরাং মের পর থেকে কিন্তু 2025-এর দিকটা পুরোটাই কিন্তু যেহেতু মিনে যাচ্ছে, সেহেতু কিছুটা ওরকম রেজাল্ট দেবে। কর্মের ক্ষেত্রে পদোন্নতি, কর্মের ক্ষেত্রে উন্নতি, এইসব জিনিসগুলো থাকবে। কিন্তু কখনো কখনো বক্রি, বেশিরভাগটাই বক্রি অবস্থায় থাকবে। সুতরাং দশম ঘরের ফলও কিন্তু দেবে, ঠিক আছে। কর্মের জায়গায় কিন্তু ডিউটিসটা বাড়বে, কর্তব্যটা বাড়বে, খাটনিটাও থাকবে, এবং তার সাথে কিন্তু প্রমোশনস, ইনক্রিমেন্ট, এইসব জিনিসগুলো তোমাদের দেখতে পাওয়া যাবে। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তোমার অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি। এবার একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি যখন ধনঘরে প্রবেশ করবে সেটা হচ্ছে এপ্রিল মাসের থেকে, ঠিক আছে। বৃষ রাশির অধিপতির দ্বিতীয় ঘর হচ্ছে মিথুন, যেটা কিনা আমাদের কালপুরুষের চার্টের তৃতীয় নম্বর ঘর, ঠিক আছে। বৃষ রাশির দ্বিতীয় নম্বর ঘরে বৃহস্পতির প্রবেশ, মিথুনে বৃহস্পতির প্রবেশ কিন্তু একদিকে অর্থনৈতিকভাবে প্রবল প্রবল কিন্তু মানে ভালো হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে, মানে পরিবর্তন। কীরকম পরিবর্তন? সেটা হচ্ছে যে একাদশ প্রতি মানে জীবনে আমাদের আয় ইনকাম, ঠিক আছে, মানে আমাদের রেগুলার ইনকাম, সেই ঘরটা কিন্তু একাদশ ঘর। সুতরাং সেই একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু তোমার ধনভাব মানে সেকেন্ড হাউস মানে আমাদের ধনভাব, ধনভাবের সাথে যুক্ত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিকভাবে ইনকাম হবে, এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু একটা কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা যতটুকুই ইনকাম করছো না কেন, যাদের মনে হচ্ছে যে আমার আর ইনকাম আর একটু বাড়লে ভালো হয়, আর একটু ইনকাম বেশি হলে ভালো হয়, এই বছরটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। এই বছরটা তোমাদের জন্য। এপ্রিলের পর থেকে কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল জায়গায় খুব ভালো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমি চলে এলাম রাহুতে, ঠিক আছে। রাহু কিন্তু তোমার এখন বসে রয়েছে, রাহু তোমার একাদশভাবে, ঠিক আছে, মানে এখন বসে রয়েছে কিন্তু মিনে, কিন্তু মিডলে মানে মেয়ের পর থেকে কিন্তু রাহু চলে আসবে কিন্তু তোমার দশমে, ঠিক আছে। তো সুতরাং রাহু যখন দশমে চলে আসবে, যেই রাহু দশমে চলে আসবে তখন কিন্তু তোমার কর্মের জায়গায় অপরচুনিটিস আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে। যদি তুমি কোনো আইটি সেক্টর বা কোনো টেকনিক্যাল লাইনে কাজ করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমার মারাত্মকভাবে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আর একটা জিনিসও আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে যে বছরের তোমার তোমার সপ্তম, আচ্ছা এটা আমি পরবর্তীকালেই বলছি, আগে রাহু নিয়ে যেটা বলছিলাম সেটা বলে দিই। এই সময়ে কিন্তু দশমে যখন রাহু প্রবেশ করবে তখন কিন্তু দশম ঘরে রাহু মানে কি, তোমার কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি মানে চেষ্টা থাকবে, এবং কাজের ক্ষেত্রেও কিন্তু তোমার মানে ডিমান্ডটা বেড়ে যাবে, এবং সেই অনুযায়ী কিন্তু তুমি ভালো অপরচুনিটিসও পাবে,
ঠিক আছে, অবশ্যই সেটা নির্ভর করবে তোমার চার্টে রাহুর প্লেসমেন্ট ভালো না খারাপ তার উপরে। কিন্তু এটা আমি যেহেতু জেনারেল বৃষরাশির ক্ষেত্রে প্রেডিকশন দিচ্ছি, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমি অ্যাভারেজটাই তোমাদেরকে হবার যেটা সম্ভাবনা সেটাই আমি তোমাদেরকে বলছি। এবার যেহেতু রাহু চলে গেল তোমার কুম্ভ থেকে, মিন থেকে কুম্ভে, সুতরাং এদিকে তোমার কন্যা থেকে চলে যাবে কেতু কোথায়, সিংহে। তাহলে সেই সিংহে যখন কেতু অবস্থান করবে, সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ ঘরের বসছে, ঠিক আছে। কিন্তু হলেও কি হবে, এখানে কিন্তু পঞ্চম এবং চতুর্থ দুটো মিলিয়েই যেহেতু সারাটা বছর হাফ হাফ করে থাকছে, সেই জন্য কিন্তু এই বছরের প্রথমের দিকে পেটের সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, হজমের সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, পেটের তলপেট এবং উপরের পেট দুটো পেটেই, মানে পুরো পেটের মধ্যেই যে কোনো সমস্যা কিন্তু হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে একটু সাবধানতা কিন্তু তোমাদের অবলম্বন করতে হবে। আচ্ছা, বৃহস্পতির অবস্থান কিন্তু তোমাদের পরিবারের জায়গাটা ভালো দেখাচ্ছে, পারিবারিক দিক থেকে তুমি হেল্প পাবে। কিন্তু সপ্তম ঘরের অধিপতি, বৃষরাশি সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আবার দশম ঘরেরও অধিপতি। তাহলে দশম ঘর এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, তাহলে সপ্তম মানে আমরা কি বুঝি, সপ্তম মানে আমরা কিন্তু বুঝি আমাদের বিজনেস, আমাদের জীবনে যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে বা যে কোনো বিজনেস, সেটাও কিন্তু সপ্তম ঘর থেকে বুঝি। তাহলে ব্যবসার জায়গা সপ্তম ঘর, এবং বিবাহিত তোমার যে ওয়াইফ বা তোমার হাজবেন্ড, তুমি ছেলে হও বা মেয়ে হও যাই হও, তোমার যে পার্টনার তাকে মানে বিবাহিত যদি হও, তাহলে তোমার বউ বা তোমার হাজবেন্ড যেই হোক না কেন, এই দুজনকেই কিন্তু আমরা সপ্তম ঘর থেকে দেখি। এছাড়াও কিন্তু সপ্তম ঘর ছাড়াও দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের বেড প্রেসারের ঘর, এছাড়াও কিন্তু বিদেশ যাত্রাকেও দ্বাদশ ঘর বলে থাকি। তাহলে সেই দুটো ঘরের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু জুন মাস অবধি নিচস্থ থাকবে, জুন মাস অবধি নিচস্থ থাকবে, তার মানে বছরের হাফ টাইম অবধি কিন্তু নিচস্থ থাকছে। সুতরাং এখানে কিন্তু মঙ্গল নিচস্থ থাকার দরুন এই সময়ে কিন্তু যারা মানে প্রত্যেকেরই বিশ্বরাশির ক্ষেত্রে, যারা বিশেষ করে আমি বলবো যারা মিলিটারি জব করো, যারা আর্মিতে রয়েছো, যারা পুলিশ ফোর্সে রয়েছো, বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন জবে রয়েছো, তাদের ক্ষেত্রে, যারা অ্যাডমিনিস্ট্রেশন জবে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ হচ্ছে বৃষরাশির দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ। কিন্তু যারা মিলিটারি, পুলিশ, আর্মি এসব জায়গায় রয়েছো, যারা মার্স রিলেটেড কাজকর্ম করছো, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার ইন্ডিকেশন দিল, ঠিক আছে, সমস্যার ইন্ডিকেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু সপ্তমপতি যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, সেই জন্য বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। সব যে ভালো হয় তা তো সবসময় হয় না, কখনো ভালো হয়, কখনো কিন্তু তার সাথে কিছুটা খারাপও সবসময়ই, সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ পয়েন্ট থাকে। তো সেই রকমভাবেই কিন্তু যেটা তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে ফিনান্সিয়াল জায়গায়, চাকরির জায়গায় খুব ভালো দেখা যাচ্ছে, বিবাহের জায়গায় যাদের বিবাহিত জীবনের রিলেশনশিপ ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে, যাদের সমস্যা ছিল না তাদের সামান্য হলেও সমস্যা দেখা দেবে, যাদের ডিভোর্স হওয়ার কানেকশন মানে ডিভোর্স হওয়ার মতন কিছু হচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডিভোর্সটা হয়ে যাওয়ার বা ডিভোর্সটা আরও ফাইল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে এই বছরে। এছাড়াও কিন্তু যেহেতু তোমার দ্বাদশপতি মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে, সুতরাং যারা কিন্তু জুন মাস অবধি অন্তত যারা বিদেশে চাকরি করো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, ঠিক আছে। কিন্তু যারা বিদেশে চাকরি মানে করো না, এদেশেই চাকরি করো, বিদেশে যাওয়ার চেষ্টা করছো, জুন মাস অবধি সামান্য বাধাবিঘ্ন থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা রিকভার করে যাবে, ঠিক আছে। আর এছাড়া তোমাদের কি ভালো দেখা যাচ্ছে, ভালো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের রাহুর প্লেসমেন্ট মিডল অবধি যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একাদশে। সুতরাং একাদশে রাহু কিন্তু ভ্রমণও অনেক দেয়, ঠিক আছে, দূরে দূরে তোমরা যাত্রা করতে পারবে, ভ্রমণ করতে পারবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি বলো যে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছো বা কোনো মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছো, তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটাতে কিন্তু তোমাদের যেহেতু ফিনান্সিয়াল জায়গাটা ভালো, বৃহস্পতি তোমাদের
বৃহস্পতি তোমাদের একাদশপতি দ্বাদশে সেকেন্ড হাউসের সাথে মানে ধনঘরের সাথে কানেক্টেড হয়েছে। সুতরাং এখানে কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, শেয়ার মার্কেটে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। সুতরাং এইগুলো তোমাদের যা যা হওয়ার মোটামুটি এই চারটে রাশি মেন, তার চারটে গ্রহ এবং তার সাথে কিন্তু তোমার তোমার মঙ্গল, পাঁচটা বলে দিলাম। তো সুতরাং চন্দ্র তো কী আর বলবো, প্রত্যেক মাসে মাসেই ঘর পরিবর্তন করে, ওকে নিয়ে কিছু আর এক্সট্রা করে। শুক্র এরা সব ছোট ছোট মানে তাড়াতাড়ি ট্রানজিট চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং অন অ্যান অ্যাভারেজ এই গ্রহগুলো তোমার হরোস্কোপে কোথায় বসে আছে তার উপরেই নির্ভর করবে প্রেডিকশন। এখন আমি যেটা বলতে চাইছি যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন টাইম, কারণ হচ্ছে এই রকম ফিনান্সিয়াল কন্ডিশনের যোগ, ঠিক আছে, এই রকম ফিনান্সিয়াল যোগ কিন্তু অনেক বছর পরই বৃষ রাশির ক্ষেত্রে এলো, ঠিক আছে। এবার এখানে দেখার বিষয় হচ্ছে যে এটা তো আমি যে প্রেডিকশনটা করলাম সেটা হচ্ছে রাশিফল, ঠিক আছে, সব মানুষের জন্য। সুতরাং এখানে কিন্তু স্পেসিফিক তোমার সাথে কতটা 100%-এর মধ্যে হয়তো 70%, কারো 60%, কারো 90% মিলবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু তোমার ন্যাটাল চার্টটাও দেখার প্রয়োজন আছে, কারণ হচ্ছে বৃহস্পতি একাদশপতি ধনবরের সাথে যুক্ত হচ্ছে এটা ঠিক, কিন্তু তোমার হরোস্কোপে বৃহস্পতির প্লেসমেন্টটা কেমন, ভালো না খারাপ, সেটার উপর নির্ভর করবে কিন্তু তোমার রেজাল্ট কেমন দেবে, ভালো না খারাপ, ঠিক আছে। ঠিক সেরকমভাবে শনিদেব তোমার কর্মঘরের অধিপতি, সে একাদশে যাচ্ছে, কর্মে প্রমোশন, কিন্তু দশম ঘরের অধিপতি তোমার চার্টে কোথায় বসে আছে, দগ্ধ আছে না ভালো আছে না উচ্চ আছে, সেই অনুযায়ী নির্ভর করছে তোমার জীবনের অ্যাচিভমেন্ট। সুতরাং আমি একটাই কথা বলবো যে রাশিফল একটা সার্বিক গণনা, এরপরেও কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই চার্টটাকে প্রেডিক্ট করিয়ে নেবে, তাহলে কিন্তু 2025 সালটাকে তোমরা তোমাদের মনের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিভাবে তোমরা স্পিরিচুয়ালি বা কিভাবে তোমরা আগে জীবনটাকে নিয়ে যেতে পারো, এই বছরটাকে ভালো করতে পারো, সেটার প্ল্যানিং অবশ্যই কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার গাইড করে দিতে পারেন। তো আজকের এইটুকুনি। যারা বৃষ রাশির ক্ষেত্রে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবে, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আবার এই চ্যানেলে নিশ্চয়ই নিয়ে আসবো অন্য সাবজেক্টের ওপরে। থ্যাংক ইউ সো মাচ।